হ্যাঁ, কোনো উদাহরণ যদি আমরা ব্যবহার করতে চাই ক্লাসে, তো কি কি লক্ষ্য করা উচিত উদাহরণ ব্যবহার করার আগে? বলুন। ও উদাহরণ দেওয়ার সময় আমরা দেখবো যেন উদাহরণ দেওয়ার সময় আরো অন্য যাকে দিচ্ছি সেই জন্য কষ্ট না পায়, সেই উদাহরণটা থেকে আমার। না 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 না, হুম। বলুন। আর ও কে বলবে? আর ও কে বিষয় বলবে? ও এমন বস্তু রয়েছে চারটা যেগুলো চারটা পয়েন্ট বলেছিলাম, উদাহরণের উপরে চারটা পয়েন্ট। ও উদাহরণটা তখনই ব্যবহার যদি আমরা যে বিষয়ের উপর আলোচনা করছি সেই বিষয় যদি এমনিতে মানে সবাইকে প্রেজেন্টেশন দিয়ে বুঝতে পেরে যায় তাহলে ভালো, তাহলে উদাহরণ ব্যবহার করার দরকার নেই। আর রাইট। যদি বা যদি প্রয়োজন হয় যে একটা জিনিস হয়তো বুঝতে পারছে না, তখন আমরা এক্সাম্পল বিভিন্ন দেখা সাইড থেকে মানে বহুপাদের কোনো কোটেশন থেকে উদাহরণ আমরা দিয়ে বোঝাতে পারি যদি প্রয়োজন হয়, তবে নচেত ওটা ব্যবহার করা দরকার নেই কোনো উদাহরণ। ওকে, আরো কিছু পয়েন্ট আছে উদাহরণ সম্বন্ধে। দুটো পয়েন্ট ও বললেন, আরো দু তিনটা পয়েন্ট আছে। বিক্রম রামচন্দ্র বু আনমিউট করে বলুন। হ্যাঁ। বলুন। ও নাম ও আমাকে লক্ষ্য রাখতে হবে উদাহরণ দিতে গিয়ে আমি মেন জিনিসটা থেকে যেন বেরিয়ে না যাই। রাইট। আর আর শাস্ত্রের মধ্যে যেন থাকে, শাস্ত্রের বাইরে থেকে আমরা কিছু উদাহরণ দিতে যাব না। হ্যাঁ, এটাই মেন পয়েন্ট, প্রথম পয়েন্ট আসছে যে যে উদাহরণ আমি ইউজ করব সেটা যেন শাস্ত্রের মধ্যে আছে কিনা দেখতে হবে উদাহরণটা, অথবা শাস্ত্রের মধ্যে, অথবা প্রভুপাদ অথবা গুরু বর্গ ওই উদাহরণটা ইউজ করেছে কিনা, এক নম্বর। তারপরে যেটা, যদি কোনো বিষয়টা সহজ বোধ্য হয়, সহজ গম্য হয়, এমনি বোঝা আছে উদাহরণ ছাড়াই, তাহলে উদাহরণ প্রয়োজন নেই, এটা প্রভু বললেন। হম। আর হম দুটো পয়েন্ট এটা হলো। আরো দুটো পয়েন্ট আছে। উদাহরণ, হরে আহ কৃষ্ণ। হরে হ্যাঁ, কৃষ্ণ। বলুন বলুন। ফেসবুক বা ইউটিউব দেখে আমাদের সেখান থেকে কোনো উদাহরণ ব্যবহার করা যাবে না। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেইখান থেকে, সেই শাস্ত্র থেকে আমাদেরকে সঠিক উদাহরণ দিতে হবে। অন্য জায়গা থেকে নিয়ে আমরা যে কোনো উদাহরণ ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, এদিকে ওদিক থেকে সংগ্রহ করা হচ্ছে। ইভেন কোন ইসকনের ভক্ত ইউজ করেছে উদাহরণ, এটা যদি শাস্ত্রের মধ্যে না থাকে, প্রভুপাদের গ্রন্থের মধ্যে, বা প্রভুপাদ বলে না থাকে, গুরুবর্গ ইউজ না করে, নিজে নিজে কেউ সৃষ্টি করেছে উদাহরণ, সেটা তাহলে সাবধানে ইউজ করতে হবে, ওটা গন্ডগোল হতে পারে। ওকে। বাইরে থেকে তো গ্রহণ করা উচিত নয়। আর উদাহরণ সম্বন্ধে আর একটা যেটা বলা হলো, যে যে বিষয়টা বোঝানো হচ্ছে, যে উদাহরণ যেখানে ইউজ করা হচ্ছে সেখানে ইউজ করতে হবে। হয়তো যে উদাহরণটা, যে বিষয়বস্তু বোঝানোর জন্য প্রভুপাদ ইউজ করেছেন, আমরা সেই জায়গায় সেই উদাহরণ ইউজ করবো। অন্য জায়গায় সেই উদাহরণ ইউজ করলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। আর এটা বলেছিলাম, যখন কোনো উদাহরণ আমরা বোঝাচ্ছি, তো মনে রাখতে হবে, উদাহরণ দ্বারা যে জিনিসটা বোঝানো হচ্ছে, যে বিষয়টা, সে বিষয়টাকে বেশি আলোচনা করতে হবে, উদাহরণটা কম। বলেছিলাম যেমন গীতাতে একটা শ্লোক আছে, হুম, ব্রহ্মण्यादाय कर्माणि संगम त्यक्त्वा करोति यः লিপ্যতে না স পাপেন পদ্মপত্র বিবাম্বসা। মানে যেরকম বলছে ভগবান, পদ্ম পাতা জলের মধ্যে থাকে, জলটা দ্বারা লিপ্ত হয় না, ঠিক সেরকম যারা ভক্ত, যারা সবসময় ভগবানের চিন্তা করে, ভগবানের উদ্দেশ্যে কাজ করে, তারাও কর্মফলের দ্বারা লিপ্ত হবে না। কৃষ্ণ কি করছেন ওখানে, একটা শ্লোকের এক ভাগে উদাহরণ দিয়েছেন, আর তিন ভাগে বিষয়বস্তুটা বলেছেন। গীতাতে এরকম সবসময় দেখা যাবে যে একটা শ্লোকের এক চতুর্থাংশ উদাহরণ, আর তিন চতুর্থাংশ বিষয়বস্তু রাখা হচ্ছে। তো আমরাও যখন কোনো উদাহরণ দেব, উদাহরণটা অল্প বোঝাবো, কিন্তু বিষয়বস্তুটাকে যেন আমরা ভালো বোঝাই। কিন্তু আমি দেখেছি কিছু ভক্ত কি করে, ভক্তি শাস্ত্রী পরীক্ষায় উদাহরণটাকে বিরাট সুন্দর লিখে দিয়েছে, কিন্তু তার মানেটা কি সেটা লেখে না। কি বিষয়বস্তু লিখতে ভুলে গেছে, শুধু উদাহরণটা এক্সপ্লেন করে ছেড়ে দিচ্ছে। তাহলে ওটা জিরো মার্ক পাবে, এরকম যদি কেউ করে জিরো মার্ক হবে, যেহেতু উদাহরণটা তো জাগতিক জিনিস, ওটা তো কোনো শেখার জিনিস নয়।
মানে গাছে গোড়ায় যে জল দিতে হবে এটা তো সবাই জানে, এটা কোনো বুঝিয়ে কোনো লাভ নেই। আসল ব্যাপারটা বোঝানো হচ্ছে ওইটা কঠিন, যে ভগবানের সেবা করলে সবকিছু হয়ে যায়, ওটা বোঝানো কঠিন, ওটা ভালো করে বোঝাতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন কোন বিষয়ে আমাদের সন্দেহ থাকা উচিত নয়? এই প্রশ্নের উত্তর দেবীদাস প্রভু, দয়াধর গৌরাঙ্গ প্রভু, আপনার লেখা আছে উত্তর, নোট আছে কাছে? তাহলে না বল। বাবু নাই, আমি বাইরে এসেছি বললাম না, খাতাটা আমি ইয়ে আনেন। ওকে ওকে, ঠিক আছে bro। আজকে এখন ক্লাসে একটু নোট করবেন যদি সম্ভব হয়। হ্যাঁ আমি একটা কাগজ নিয়ে বসছি। ওকে, এটা আর কেউ বলবেন কোন কোন বিষয়ে আমাদের সন্দেহ থাকা উচিত নয়? উত্তর কে দেবে? তীর্থ পাওয়ান, তোমার কাছে নোট? প্রভু হরে কৃষ্ণ আমাদের প্রভু। আচ্ছা, এই, জিতেনপুর মাতাই বলবেন, বলুন। অর্পণা হ্যাঁ, মাতাই। হ্যাঁ। প্রভু আমরা হরিনাম করছি, কিন্তু আমাদের কি হচ্ছে, হরিনামের প্রতি বিশ্বাস নেই। আমরা সেটা কি করছি না, হরিনাম করার পর আমাদের পাপটা বিনষ্ট হবে এটা মনে করছি, কিন্তু আবার ভাবছি যে কই পাপ তো নষ্ট হচ্ছে না, হরিনাম করেও পাপ নষ্ট। এটা প্রশ্নটা আলাদা মাতাই, আপনার যে উত্তরটা একটু অল্প আনসার দিলেন আপনি, কিন্তু প্রশ্নটা আলাদা আছে, আরো ও বড় অন্য উত্তর আছে। আপনি মন দিয়ে শুনবেন আর ভালো করে নোট করবেন কোশ্চেন আনসার। কোন কোন বিষয়ে আমাদের সন্দেহ থাকা উচিত? বিক্রমপুর হাত তুলেছেন, বলুন। হ্যাঁ চৈতন্য, যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে তো সেটা আমার পরে, প্রশ্ন সেটা করার। পরে, হ্যাঁ, সেটা পরে। আচ্ছা 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 আচ্ছা। এটা ভুল করছেন তো, আমি তো প্রশ্ন করছি কোন কোন বিষয়ে সন্দেহ থাকা উচিত না, কি করতে হবে সেটা নেক্সট কোয়েশ্চেন আছে। হ্যাঁ, ও পরে আমরা এত হরিনাম করে এত এদিক ওদিক বললাম না, সঠিক ভাবে বলতে হবে। ওকে, তীর্থ পাওন। প্রভু যদি কোনো ভক্তের কোনো ব্যবহার বা কোনো কার্যকলাপে না, যদি এটা আমাদের না, সন্দেহ এটা না, এটা না, এটা না, নো। হরে কৃষ্ণ প্রভু, বলছি আমাদের কেটে শিক্ষা দিয়েছি। গুরু যদি আমাদের বা দীক্ষা গুরু কোনো যদি আদেশ দেয় আমরা। সবাই ও একই হরে কথা কৃষ্ণ বলে প্রভু, আমি আছে, চরণ সবাই প্রণাম মাতাজি। একই কথা বলে বলছি আছেন। প্রভু, না না না, এনিওয়ে আমাকে বলতে হবে এখন। ও একবার বলছি আমি। আমাকে এখন বলতে হবে, আমার প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন না, এটা আপনারা যেটা বলছেন সেটা নেক্সট কোয়েশ্চেন আছে। এই প্রশ্নটা হরে হচ্ছে, কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ বলো, বলুন দিদা, বলুন। বলছি আমাদের গুরুবর্গের কথায় বিশ্বাস রাখতে হবে, এবং গুরুদেব এবং ভগবানের কথায় আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, তাদের উপর কোনো সন্দেহ করা চলবে না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, কিন্তু আমি গুছিয়ে আনসার চাইছি টু দি পয়েন্ট। তো টু দি পয়েন্ট হচ্ছে এরকম, প্রথমে এক নম্বর হচ্ছে কৃষ্ণ যে সর্বেশ্বর ভগবান, এই বিষয়ে সন্দেহ থাকবে না। কৃষ্ণ পরমেশ্বর, সুপ্রিম। ওকে, 2 নম্বর হচ্ছে শাস্ত্র প্রতি আমাদের বিশ্বাস থাকবে। চন্দন হাত তুলেছে, ঠিক আছে, হাত তুলুন, এখন নোট করুন, নোট করুন, হাত তুলতে না, নোট করুন। শাস্ত্র প্রতি বিশ্বাস থাকবে, কৃষ্ণ প্রতি বিশ্বাস থাকবে, আর গুরু परंपरा প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে। কৃষ্ণ প্রতি দৃঢ় বিশ্বাস যে কৃষ্ণ ভগবান, তো কোনো সন্দেহ নেই। শাস্ত্র প্রতি দৃঢ়, শাস্ত্রের মধ্যে যা কিছু বলা আছে পরম সত্য, কোনো ভুল নেই। অনেক সময় দেখা যাচ্ছে কিছু বক্তারা যখন কোনো সায়েন্সের কোনো ঘটনা ঘটছে, তো গীতাতে একটা কথা লেখা আছে, সায়েন্স আরেকটা বলছে, তখন মানুষ গীতা দিকে বিশ্বাস করছে না, সায়েন্সকে বেশি বিশ্বাস করছে। কিন্তু ভক্তদের শাস্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাস থাকা উচিত, যে শাস্ত্রের মধ্যে কোনো ভ্রান্তি নেই। Okay, তারপরে গুরু পরম্পরা প্রতি কোনো ডাউট থাকবে না, শাস্ত্র প্রতি কোনো সন্দেহ নেই। আর হচ্ছে হরিনাম বা ভক্তি, হরিনাম করলে
चैतन्य चरितमृते লেখা আছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। এই শ্লোকটা মুখস্থ করা উচিত। তার মানে হলো দৃঢ় বিশ্বাস মানে কি কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। যদি আমি কৃষ্ণের ভক্তি করছি, কৃষ্ণের সেবা করছি, মানে আমার সমস্ত দায় দায়িত্ব কর্তব্য ধর্ম কর্ম সব পালন করা হয়ে যাচ্ছে। কৃষ্ণকে খুশি করলে সব কর্তব্য আমার হয়ে যাচ্ছে, এটা দৃঢ় বিশ্বাস থাকতে হবে। তাহলে চারটে জিনিস বললাম, কৃষ্ণ, গুরুবর্গ, শাস্ত্র, হরিনাম, ভক্তি। আর 5 নম্বর আসছে যে আমাদের শিক্ষা গুরু অথবা কর্তৃপক্ষ, তাদের প্রতিও আমাদের বিশ্বাস থাকা উচিত, সন্দেহ থাকা উচিত নয়। এই 5টা সাবজেক্ট উপরে এটা টু দি পয়েন্ট আনসার দিতে হবে। আপনার ঘুরিয়ে ঘুরিয়ে আনসার দিলে কিন্তু ভালো হবে না, এক ইকুয়ালিটি আনসার হবে না। আনসারটা একটু चंद्रनाथ को हाथ अरे तुलसी बोलो ना। प्रभु जी, प्रभु जी एक पॉइंट और बोले थे, इस्कॉन पे दृढ़ विश्वास। हाँ, इस्कॉन प्लस इस्कॉन, राइट। যেহেতু ইসকন আর প্রভুপাদ অভিন্ন, তাহলে ইসকনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে অবশ্যই। ভেরি গুড, তাহলে 6টা পয়েন্ট হলো। 5 নম্বর ইসকন আসবে, 6 নম্বরে কর্তৃপক্ষ শিক্ষাগুরুর প্রতি বিশ্বাস। এবার প্রশ্ন হচ্ছে, যেটা আপনারা বারবার সবাই উত্তর দিতে যাচ্ছেন, সেটা হলো কর্তৃপক্ষ অথবা শিক্ষাগুরুর প্রতি আমাদের সংশয় থাকতে পারে কিনা। সংশয় থাকলে কি করা উচিত আর কি করা উচিত নয়। আচ্ছা, এইটা প্রশ্নগুলো আপনার আমি গ্রুপে ফেলে দিচ্ছি এখনই। আমার আগেই ফেলা কথা ছিল, কিন্তু আপনারা তো কিছু মনে করে দিলেন না, আমিও ভুলে গেছি। যদি আপনার এখনই হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন, আর না হলে পরে দেখবেন। লেখালেখি করার দরকার নেই, প্রশ্নগুলো উত্তর লিখে রাখুন। গ্রুপে দিয়েছি। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রশ্ন তো শুনেছেন, কে উত্তর দেবে এখন? বিক্রম কো বলুন। হ্যাঁ প্রভু, বলছি প্রভু আমাদের সে বিষয়ে যদি সন্দেহ থাকে আচ্ছা, আপনার সেটি একটা মোবাইল ইউজ করলে ভালো, হ্যাঁ, দুটো একটা বন্ধ করবে, নাহলে কি হবে, ঠিক এই আছে প্রভু। ফিডব্যাক হবে, এই যে একটা মোবাইলে দুইজনে বসতে পারে। হ্যাঁ ঠিক আছে প্রভু। ও কিছু বিষয়ে যদি সন্দেহ থাকে সেটি জুনিয়র ভক্তদের কাছে সন্দেহ প্রকাশ করা যাবে না। আমাদের থেকে উচ্চমানের ভক্তদের কাছে সন্দেহ প্রকাশ করে তা নিরসন করতে হবে। আপনি প্রশ্নটা, উত্তরটা শুরু করেছেন নিচে থেকে, উপর থেকে শুরু করতে হবে পুরো উত্তরটা। একটু আর কে বলবে ভালো, কারণ চন্দনাঙ্গ বলো। हाँ, चंदनांग अनम्यूट करे बोलो। हरे कृष्ण प्रभु जी। सब अन्य भक्तों से चर्चा नहीं करना है। না না, উল্টো থেকে শুরু হয়ে যাচ্ছে প্রশ্নটা। প্রশ্ন তো দেখুন, শুনুন প্রশ্নটা এরকম, কর্তৃপক্ষ অথবা শিক্ষাগুরুর প্রতি আমাদের সংশয় থাকতে পারে কিনা, 2 নম্বর। তারপরে যদি সংশয় থাকে কি করা উচিত, তারপরে বলবেন কি করা উচিত নয়। কিন্তু আপনারা উচিত নয়টা আগে বলছেন, তাহলে উল্টো হয়ে যাচ্ছে। কে বলবেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমাদের শিক্ষাগুরু বা কর্তৃপক্ষের প্রতি আমাদের সন্দেহ আসতে পারে, কিন্তু আমরা সেই সন্দেহটা দূর করব। আমরা যদি শিক্ষাগুরুর কাছে আমরা বলতে পারি বিনম্রভাবে যে আপনার এই ব্যবহারটা আমার ভালো লাগেনি, তার জন্য আমাকে বিনম্রভাবে তাকে জিজ্ঞেস করতে হবে। আর যদি সেটা আমরা না পারি, তাহলে আরো সিনিয়র মানে তার কর্তৃপক্ষকে আমরা জিজ্ঞেস করব। হ্যাঁ, যে আমার এই সন্দেহ হয়েছে আমার টিচারের সম্বন্ধে, তাহলে এটা কিভাবে দূর হবে, এটা আমি কতটা ঠিক বা ভুল সেটা আমাকে জানতে হবে। তারপর ভেরি গুড। তারপর কি করা উচিত নয়? আমাকে বিনম্রভাবে প্রশ্নটা করতে হবে
আমাকে কোনো রকম ব্লেম করব না। আমি খুব সুন্দরভাবে বিনম্রভাবে আমি জিজ্ঞাসা করব যে আপনার এই রকম আচরণে আমার ভালো লাগেনি, এই জন্য আমার একটু সন্দেহ হয়েছে, কৃপা করে আপনি যদি আমার সন্দেহটা একটু দূর করে দেন। রাইট। আর কি করা উচিত নয় আর এটা পড়ে, কোথায় বলা উচিত নয়। আর আমি আমার জুনিয়রদের মানে যাদেরকে আমি ক্লাস দেব তাদের কাছে আমি এটা প্রকাশ করব না। ওকে, ভেরি গুড, ঠিক আছে। আমার মনে হয় আমি উত্তর ওইভাবে উল্টো করে দিয়েছিলাম, এই জন্য আপনারা ওইভাবে নোট করেছেন, ওইভাবে বলছেন। হয়তো আমি ওটাই বলেছিলাম আগে মনে হচ্ছে। যাই হোক, এই জন্য আপনারা ওইভাবে বলছেন। যাই হোক, প্রশ্ন হচ্ছে ওরকম, প্রথমে আমাদের সন্দেহ থাকতে পারে কিনা। সন্দেহ থাকা তো উচিত না, কিন্তু থাকতে পারে। কেননা আমরা তো এখানে সোসাইটিতে যে সবাই শুদ্ধ ভক্ত তা না, আমরা সবাই সাধক, আমরা সবাই সাধনা করছি। তো আমাদের সকলে ভুল হতে পারে। এখানে যারা কর্তৃপক্ষ আসনে বসে আছে, শিক্ষাগুরু আসনে বসে আছে, তারাও পারফেক্ট নয়, ইনপারফেক্ট। তো তাদের দোষ ত্রুটি হতেই পারে। তাই জন্য সন্দেহ হওয়ার সম্ভাবনা আছে, এটাতে নিরসন করা। কিন্তু সন্দেহ নিরসন করার উপায়টা কি, সেটা বলা হচ্ছে যে আমি সরাসরি তার সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে বসে আলোচনা করব। আর সেটাও বলেছিলাম, তাকে ব্লেম করবো না, দোষারোপ করবো না, তার মনোভাবটা জানার চেষ্টা করবো। হুম। এটা ইংলিশে একটা সুন্দর কথা আছে, মনে পড়লো আমার। এটা আমি কোথায় বলিনি, আপনাদের ক্লাসে বলছি, অন্য জায়গায় লেগে না। ইংলিশে একটা কথা আছে, এই কথা হলো বেনিফিটস অফ ডাউট। সবাই যদি আপনারা একটু একটু ইংলিশে আইডিয়া থাকে তাহলে লিখে রাখবেন। বেনিফিটস অফ ডাউট, আমি এটা পরে এড করতে হবে আমাকে, এটা ওর মধ্যে। বেনিফিটস অফ ডাউট মানে সন্দেহের সুযোগ, সুযোগ নেওয়া, সন্দেহের আহ সদ্ব্যবহার, সন্দেহের সদ্ব্যবহার করা। সন্দেহের সদ্ব্যবহার কি করে হতে পারে? হ্যাঁ, সন্দেহের সদ্ব্যবহার কি করে হতে পারে? এটা অভ্যাস, প্র্যাকটিস। যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে সন্দেহকে সদ্ব্যবহারে লাগানো যায়। অভ্যাস শুধু করতে হবে, প্র্যাকটিস। এখন আমাদের অভ্যাস হয়েছে উল্টো, আমরা সন্দেহকে অসৎ ব্যবহারে লাগাচ্ছি। তো সন্দেহের সদ্ব্যবহার আর অসৎ ব্যবহার কি করে হয় আমি বলছি, বুঝবেন। এটা খুব রেয়ার, আপনাকেও কোথায় শুনতে পারবেন না, কোথায় আপনাকে কেউ শেখাবে না। এটা মানে কর্পোরেটে এগুলো আলোচনা হয়, কর্পোরেটে যারা চাকরি করে ওদের ওই লেভেলে সব এগুলো আলোচনা হয়, ওরা সব জানে। যাই হোক, বেনিফিটস অফ ডাউট মানে হলো যে, ধরুন একটা লোক, আমি বসে আছি আর একটা লোক, দুইজন ভক্ত কথা বলছে আর হাসছে, ঠিক আছে, হাসছে দুইজন ভক্ত। আমি চিন্তা করি যে আমার চিন্তা করা উচিত প্রথমেই, হ্যাঁ, যে ওরা কোনো অন্য কোনো ব্যাপারে নিজের কোনো কারণে ওরা হাসছে, এই সন্দেহ করা উচিত। আমি যদি চিন্তা করি ওটা আমার উপরে হাসছে, এরা মনে হচ্ছে আমাকে অপমান করছে, বুঝে গেলেন। তারপরে একজন লোক হয়তো আমাকে, আমি প্রণাম করলাম, হ্যাঁ, আমি প্রণাম করলাম, হরে কৃষ্ণ বললাম, প্রভু দণ্ডবত প্রণাম, কিন্তু সে কোনো উত্তর দিল না, আমার কিছু উত্তর দিল না। তাহলে এখানে বেনিফিটস অফ ডাউট কি হবে? কি বেনিফিটস কে বলতে পারে? বেনিফিটস অফ ডাউট হবে যে এখন ভাবতে প্রভু, মনে হচ্ছে এই প্রভু খুব টেনশনে আছে, মনে হচ্ছে খুব টেনশনে আছে, এত টেনশনে আছে যে আমি হরে কৃষ্ণ বলছি সেটাও তার কানে যাচ্ছে না। বুঝতে পারছেন, এটাকে বলে বেনিফিটস অফ ডাউট। এই চিন্তা করা উচিত যে প্রভু এত টেনশনে আছে যে আমি হরে কৃষ্ণ বলছি, প্রণাম করছি, কিন্তু ওনার মাথায় নেই। মানে ওনার ভালো চিন্তা করা। আর না হলে বেশিরভাগই লোক খারাপ চিন্তা করে, আরে আমি প্রণাম করলাম, হরে কৃষ্ণ বলল না, মানে আমাকে ভালোবাসে না, হ্যাঁ, ইত্যাদি 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 অনেক কিছু চিন্তা করে ফেলে মানুষ।
এরকম মানে পুরো কাণ্ড হয়ে যায়, বিরাট বড় কাণ্ড ঘটে যায়। ইভেন পরিবারের মধ্যে হতে পারে, পরিবারের মধ্যেও দুইজনে হয়তো কিছু ভুল বোঝাবুঝি এটাকে বলে হয়ে যায়, ভুল বোঝাবুঝি হয় যখনই এই প্রবলেम থাকে। চंद्रांग বলছে, बोलो। हरे कृष्ण प्रभु जी। तो ये क्या वो जो हम लोगों का प्रत्यक्ष प्रमाण और अनुमान प्रमाण में था, इसके अंतर्गत ये आ जाएगा? यहाँ अनुमान को सदव्यवहार करना है, अनुमान तो है, प्रत्यक्ष नहीं है। अनुमान पे हम लोग डिपेंड करेंगे, यहाँ संदेह मतलब अनुमान। जी। अनुमान ही चाहिए हम, लेकिन अच्छा अनुमान करना है, खराब अनुमान नहीं करना है। ऐसा हम अनुमान को प्रत्यक्ष से रिप्लेस करने की बात नहीं कर रहे हम। प्रत्यक्ष को अनुमान से रिप्लेस नहीं करना है, लेकिन अनुमान को अच्छा अनुमान में बदलना है। अनुमान तो करना ही पड़ेगा, लेकिन हमें गलत अनुमान नहीं करके अच्छा अनुमान करना है। संदेह को, इसलिए संदेह वर्ड यूज करें, संदेह करना है लेकिन अच्छा संदेह करना है। संशय করব কিন্তু ভালো সংশয় করব। তো আপনারা বুঝতে পারলেন? কোনো উদাহরণ দিতে পারেন এখন আপনারা? কোনো উদাহরণ দিতে পারেন নিজেরা, যেটা আমি বললাম? একজন ভক্ত মঙ্গল আরতি আসছে না, আমি আমার জীবনের বলতে পারবো, আপনারা আপনাদের জীবনে বলুন। একজন ভক্ত মঙ্গল আরতি আসছে না, তো আমি সন্দেহ করছি উনি মনে হচ্ছে খুব দেরি পর্যন্ত রাত্রে কাজ করছি। অনেক খাটনি আছে, সারাদিন খাটছে, প্রচুর পরিশ্রম, এই জন্য টায়ার্ড হয়ে গেছে, এই জন্য মঙ্গল আরতি আসছে না। এটা আমি বেনিফিট ডাউটস, এটা করলে আমার মনে শান্তি। হ্যাঁ, বুঝতে পারছেন যে কেন মঙ্গল আরতি আসছে না, এটা আমার টেনশন নেই, যেহেতু আমি সন্দেহ করছি যা মনে হয় অনেক খাটনি আছে, তাহলে আমার বৈষ্ণব অপরাধ হলো না? মানসিক ভাবে আমরা কত বৈষ্ণব অপরাধ করি, কোনো শেষ নেই। তো এক একটা অপরাধের আমাদের ফল ভুগতে হবে, মানসিক অপরাধের ফল ভুগতে হবে। মানসিক অপরাধ থেকে বাঁচার জন্য এটা হচ্ছে বেনিফিটস অফ ডাউট। এটা আপনারা বুঝতে পারলেন? যে বুঝতে পারেন তাহলে একটা উদাহরণ দিন। হ্যাঁ, দয়াধর প্রভু কি বুঝলেন বলুন একটু। আনমিউট করতে হবে আপনাকে, আনমিউট করবেন। বিক্রম প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, দয়াধর প্রভু বলুন। Yes. আপনি আপনি আজকে ক্লাস করছেন, আমি হচ্ছে ক্লাসটা জয়েন করলাম না, কোনো কারণে আমি ক্লাসে জয়েন করলাম না সেখানে, বা হয়তো আমি ক্লাস করছি কেউ জয়েন করলো না, আমার সেখানে ভাবা উচিত যে হয়তো কোনো কাজে উনি ব্যস্ত আছেন, কোনো কাজে প্রচারের কাজে, যার জন্য হয়তো ক্লাসটা জয়েন করেননি। এইটা আমার ভাবা উচিত, আমার ভাবা উচিত নয় যে উনি এই ক্লাসটাকে অ্যাভয়েড করলেন, এটা আমার ভাবা উচিত নয়। আমার ভাবা উচিত যখন হয়তো কোনো প্রচার কাজ আছে তার জন্য ক্লাসটা জয়েন করেননি, এটা আমার ভাবা উচিত। এটা আপনি কি আমাকে বলছেন না কাকে বলছেন? না না, এটা উদাহরণ দিলাম, হয়তো আপনাকে বললাম, হয়তো আপনি, মানে আমি ভাবছি আমি মনে করি কোনো ক্লাস করছি কেউ আসেনি, তো আমি তখন আমার ভাবা উচিত যে হয়তো উনি কোনো, হয়তো কোনো অন্য ক্লাসে গেছেন, তো অন্য কোনো প্রচার করছেন যার জন্য উনি ক্লাসে আসতে পারেননি। আমার এটা ভাবা উচিত নয় যে উনি ক্লাসটাকে ইগনোর করলেন বা অ্যাভয়েড করে গেলেন, এটা আমার ভাবা উচিত নয়। আমার ভাবা উচিত যে উনি এটা এখন পজিটিভ এখন ভাবনা ভাবা কিন্তু উচিত। এখানে আরেকটা ব্যাপার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি, এটা পরে আসবে। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, মানে এখন আপনার দায়িত্ব হচ্ছে তাকে জিজ্ঞেস করা। হুম, ক্লাসের পরে তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কেন আসেন, বুঝতে পারছেন? আমি যদি এটা ভেবে ছেড়ে দিই যে হয়তো কোনো কাজে আছে এই জন্য ক্লাসে আসেনি, এটা দিয়ে আমি ছেড়ে দিই, তাহলে আবার দায়িত্ব জ্ঞানহীন হয়ে যাবে, মানে ওই লোকটা তাহলে চলে যাবে। ধরুন এক সপ্তাহ ক্লাস করলো না, হ্যাঁ, আরে বল। জিজ্ঞেস করা, হ্যাঁ, জিজ্ঞেস করা উচিত যে আপনি ক্লাসে আসছেন না কেন। যদি আমি জিজ্ঞেস না করি তো আরো বড় প্রবলেম হবে, জানেন কি? তাহলে হয়তো ধরুন কোনো কারণে কোনো ভক্ত আহ ওর মনের মধ্যে কিছু সন্দেহ আছে, মনের মধ্যে কিছু মনোমালিন্য হয়েছে কারোর সঙ্গে, সে ভাবছে আমি ক্লাস করব না। আমরা জানি না, হয়তো মনে মনে ভাবছে, কোনো ভাবতেই পারে। তো আমরা যদি ওকে কন্ট্যাক্ট না করি, হুম, আর জিজ্ঞেস না করি, তাহলে ভালো, দেখো আমি তো ক্লাসে যাইনি, আমার খোঁজই করলো না, মানে আমাকে ওরা চায় না। দ্বিতীয় ক্লাস করলো না, তৃতীয় ক্লাস করলো না, আর আমরা বলছি ঠিক আছে কোনো কাজে ব্যস্ত আছে, আমরা এটা ভেবে আনন্দ মানে বসে আছি। আর ও ভাবছে যে আমার কোনো ভ্যালিউ নেই,
আমাকে কেউ খোঁজ করছে না, আমাকে জিজ্ঞেস করছে না, তার মানে আমার প্রয়োজন নেই। বুঝতে পারছেন তো? তো ঠিক এখানে প্রভু। এটাও প্রয়োজন আছে যে আমি কেউ ক্লাসে আসেনি বলে আমি ভাববো যে কাজে ব্যস্ত আছে। এটা বেনিফিটস দাওটাকে আবার আহ, ভুল জায়গায় প্রয়োগ করলে হবে না। বেনিফিটস ডাউট ভুল জায়গায় প্রয়োগ করা যাবে না। এটা আমাদের কর্তব্য, সবাইকে ডেকে, ওটা বেশি ইম্পর্টেন্ট। ওটা কেয়ারিং মধ্যে পড়ে, ওটা যত্ন মধ্যে পড়ে, ওটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। অন্যগুলো কোয়ালিটি খণ্ডন হয়ে যাবে যদি একটা কোয়ালিটি মেনটেন করতে গিয়ে। ওকে, বেনিফিটস অফ ডাউট এটাও, এটা আপনি বলেন ওটা আছে, কিন্তু ভালো, এটা ভালো, কিন্তু আর হচ্ছে আমার পার্সোনাল, যেখানে হয়তো কেউ আমাকে অপমান, মনে হচ্ছে আমাকে অপমান হচ্ছে, আমার ইনসাল্ট করছে, এরকম যদি মনে হয়, তাহলে বেনিফিটস অফ ডাউট তো রাখা উচিত, সাথে সাথে এটাও করতে হবে। ঠিক আছে, দুটোই। হ্যাঁ, বিক্রম বাবু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। প্রভু হ্যাঁ, আমি বলতে চাইছি আমরা যেখানে প্রচার করছি, হয়তো সেখানে একটা ছোট্ট করা প্রোগ্রাম রেখেছি। আমি আমার ক্লাস টিচারকে বললাম যে প্রভু আপনি আসবেন। হয়তো আমার ক্লাস টিচার অনেক প্রচার করছেন, হয়তো আসতে পারলো না। সেই ক্ষেত্রে আমাকে মানে আহ, ভালো কিছুই ভাবা দরকার, যে হয়তো প্রভু আমার অন্য নতুন কোনো জায়গায় গেছেন, হয়তো জানে না যে একটা ডেটেই সেই ডেট পড়ে গেছে, তার জন্য আসতে পারেনি। তার জন্য প্রভুকে আমরা ফোন করে জিজ্ঞাসা করবো যে প্রভু আপনি কোথায় গিয়েছিলেন। সেই বিষয়ে মানে সন্দেহ রাখাটা আমার উচিত না, অপরাধ হবে, তাই তো প্রভু? আরে বল, খুব ভালো। মানে আপনার দুইজনের, দয়াধর প্রভু আর বিক্রম বাবু, দুইজনের পয়েন্টটাকে আমি একটু রাউন্ড আপ করেছি। রাউন্ড আপ হচ্ছে এরকম যে এটা যেহেতু এটা বেনিফিটস অফ ডাউট, ডাউট মানে সন্দেহ, অনুমান, অনুমানের ভিত্তিতে বেশি দিন, বেশিক্ষণ টেকা যাবে না। আমি তো ভাবলাম যে আমার ক্লাসে আসেনি কেন, তো তখন আমার মনকে আমি সন্তুষ্ট করবো এই ডাউট দিয়ে, যে হয়তো কোথায় ব্যস্ত আছি, উনি এই জন্য আসেনি। এটা ভালো পয়েন্ট। কিন্তু পরবর্তীকালে আমার আবার জিজ্ঞেস করে নেওয়া ভালো। হ্যাঁ, যে আমি তো যেহেতু ডাউটে, অনুমান আছে, অনুমানের ভিত্তিতে বেশিক্ষণ থাকা যাবে না, পরে আমাকে ওটা কনফার্ম করে নেওয়া উচিত যে প্রভু আপনি আসেননি কেন। এটা আপনি এড করলেন, ভালো। দয়াদরপুর সেম কথা বলেছেন যে আমার প্রথমে আমার মনকে শান্তির জন্য আমি এটাই বলবো যে হ্যাঁ, হয়তো ওরা ব্যস্ত আছে, এই জন্য ক্লাসে জয়েন করছে না। তো পরবর্তীক্ষণে ওটাকে ক্লিয়ার করে নেওয়া ভালো, যেহেতু অনুমানের ভিত্তিতে বেশিক্ষণ টেকা যাবে না। যেহেতু কেউ আমাকে তো বারবার অপমান করছে, হুম, আমি বেনিফিটস অফ ডাউট দিয়ে চালিয়ে যাচ্ছি, কিন্তু অন্য কিছু ব্যাপার থাকতে পারে, তো পরে জিজ্ঞেস করে নেওয়া ভালো, ক্লারিফাই করে নেওয়া ভালো। ওকে, হরে কৃষ্ণ। এটা ছিল, আমরা অন্যদিকে চলে গেলাম। বিষয়বস্তু ছিল যে কর্তৃপক্ষ অথবা শিক্ষাগুরুর প্রতি সন্দেহ থাকলে কি করা উচিত, সেটা আমরা আলোচনা করলাম। আলোচনা হয়েছে, ব্লেম করা উচিত নয়, কিন্তু তাকে বিনম্র ভাবে গিয়ে তাকে জিজ্ঞেস করা উচিত। হম, বিনম্র ভাবে গিয়ে তাকে আলোচনা দিতে, সেটা সম্ভব না। অনেক সময় এরকম হতে পারে যে আমরা কর্তৃপক্ষের সঙ্গে বা শিক্ষাগুরুর সঙ্গে সরাসরি ফেস টু ফেস কথা বলার আমাদের হয়ে উঠছে না। সেই ক্ষেত্রে সেটা আপনি অলরেডি বললেন, মাথায় অলরেডি আনসার দিয়ে দিয়েছি, রিপিট করা লাভ নেই। আর কখনো আমরা জুনিয়রদের কাছে বা অন্য কারো কাছে প্রকাশ করব না সন্দেহ, তাহলে ক্ষতি হবে। ওকে, হরে কৃষ্ণ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনারা পেয়েছেন কোয়েশ্চেন, দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে? হম, 7 নম্বর প্রশ্ন, একজন সঙ্গদাস বা টিচার সর্বনিম্ন কোন স্তরে থাকলে, এটা অলরেডি আলোচনা হয়ে গেছে, তাকে কমপক্ষে গুরুচরণ আশ্রয়ে থাকলে ভালো। 4 নিয়ম পালন, 16 মালা জপ। এটা মানে প্রশ্ন হচ্ছে, একজন সঙ্গদাস, আপনার টিচার, নিম্ন, সর্বনিম্ন কোন স্তরে থাকলে ক্লাস নিতে পারে। যদি কোন নতুন সঙ্গদাস আপনি তৈরি করতে চাইছেন, তো নতুন সঙ্গদাসের কোন লেভেলে থাকলে সঙ্গদাস হতে পারে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রথমে তাকে 16 মালা জপ অবশ্যই করতে হবে, 4 নিয়ম পালন অবশ্যই থাকতে হবে। আর
যদি তিনি গুরু চরণাশ্রয়ে থাকলে ভালো। কেননা আহ, আমি একটা ক্লাস, কলকাতায় একজন ভদ্রলোক ক্লাস নিত, উনি অনেক পুরানো ভক্ত, শাস্ত্রীয় জ্ঞান অনেক আছে, ভাগবত ভালো করে পড়েছে, আর 10-15 বছর ধরে যুক্ত আমাদের সঙ্গে, কিন্তু ষোলমালা জপ করে না। ও যখন ক্লাস চালাচ্ছিল, 1-2 বছর ক্লাস চালালো, কিন্তু ওর ক্লাস থেকে কোনো ভক্ত তৈরি হয়নি। কেন? ও নিজে ষোলমালা জপ করে না, এই জন্য ওর ক্লাস থেকে কোনো ভক্ত তৈরি হয়নি, কোনো লোক দীক্ষা নিল না। আহ, কোনো দীক্ষাও কেন, নিজে গুরু আশ্রয় হয়নি, যেহেতু ষোলমালা জপ করে না, গুরু আশ্রয় কি করে হবে? তার গুরু আশ্রয় হয়নি, আর তার দীক্ষা হয়নি, অন্য ভক্তেরও দীক্ষা হয়নি ওনার গ্রুপ থেকে। তো তাই জন্য আমরা যেটা দেখবো, যখন নতুন কেউ ক্লাস নিতে চায়, তাকে কমপক্ষে গুরু আশ্রয় হয়ে গেলে পাক্কা, মানে ইসকনের সঙ্গে কানেকশনটা পাক্কা, মানে ষোলমালা 4 নিয়ম, এটা মিনিমাম, এটা যথেষ্ট নয়। ষোলমালা করার পরেও কেউ চলে যেতে পারে, গুরু আশ্রয় হয়ে গেলে চলে যাওয়ার চান্সটা কম। ঠিক আছে। যত্ন করার সময় হ্যাঁ, তার আগে প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সঙ্গদাস কি কি ভাবে স্টুডেন্টকে যত্ন করতে পারে? কে বলবেন? সঙ্গদাস স্টুডেন্টকে কি কি ভাবে যত্ন করতে পারে? হরে কৃষ্ণ। বলুন। আহ, প্রভু, যাদেরকে আমরা ক্লাস দেবো তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তাদের ফোন নাম্বার, তাদের নাম, এবং আহ, তাদের বিষয়বস্তু, মানে কিছু সমস্যা থাকলে, অনেক সময় সমস্যা থাকে ভক্তদের, সেগুলোর ব্যাপারে একটু আলোচনা করতে হবে, এবং সেগুলোকে কিভাবে সমাধান করা যায় কিছু সাজেস্ট করা, সেগুলো মোটামুটি এরকম। তাদের ফোন নম্বর, নাম, এটা খুব কম্পালসারি, মানে তাদের প্রত্যেকের নাম জানা, তাদের সঙ্গে যোগাযোগ রাখা নিয়মিত হবে। ইন্ডিভিজুয়াল যদি পারা যায়, কোনো ভক্তের কোনো সমস্যা হলো, তাদের বাড়িতে গিয়ে তাদেরকে একটু গাইড করা, এইভাবে খুব যত্ন নেওয়া যেতে পারে। আরে বল, আর কি অ্যাড করে যান সবাই? মালিনী মাতা জি, বলুন। এক এক জন বলুন, এক এক জন। মালিনী মাতা আপনি বলুন। তো আমরা ফোন করে তাদের জব আপডেট নিতে পারি, একটা গ্রুপ খুলতে পারি যেখানে তাদের রোজকার তারা কি করছে সেটা সাধনা রিপোর্ট দিতে পারবে, সেটা করতে পারি। আর যখন আমরা তাদেরকে কোথাও তাদের নিয়ে ট্যুরের ব্যবস্থা করতে পারি, কিন্তু সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে। তো ট্যুরে গেলে তাদেরকে রুমের ব্যবস্থা করে দেওয়া, তাদের প্রসাদের ব্যবস্থা করে দেওয়া, এইগুলো যত্ন নিতে পারি। বা তারা যখন ক্লাসে আসবে তখন তাদের বসতে আসন দেওয়া, এইভাবে যত্ন নিতে পারি। তারপর যত্ন মধ্যে আরো কিছু পয়েন্ট আর কে বলবে? বিক্রম চন্দ্রাঙ্গ বাবু বলুন। हरे कृष्ण प्रभु जी। जप माला जप करना, हरि नाम जप करना, माला पे वो सिखाना होगा। ऑल्टर के बारे में, जो ऑल्टर है हम लोगों का, उसके बारे में बताना। भोग अर्पण करना, आरती करना, कीर्तन करना, इसके बारे में बताना। क्लास के अतिरिक्त फोन पे होम डिवोटी केयर तौर पे काम करना। प्रभु जी के लिए प्रभु जी उपयुक्त रहेंगे, माता जी के लोग के लिए माता जी उपयुक्त रहेंगे। और पर्सनल प्रॉब्लम या कुछ उनका घर का जो प्रॉब्लम है उससे जितना दूरी हो सके बनाए रखना। यदि सॉल्व करने लायक है तो जत्न लिया जा सकता है, लेकिन उससे दूर रहना ही उचित है। और बाकी माता जी तो बताइए, टूर जाते समय व्यवस्था, प्रसादम, सब करना। আরে বল, বিক্রম বাবু আপনি হাত তুলেছিলেন, কিছু আর আছে পয়েন্ট? বাদ আছে, মোটামুটি সব কভার আছে। আহ ওকে, এক দুটো পয়েন্ট মাথায় বললেন, কিন্তু একটু অন্যরকম হয়ে গেল। যেমন ট্যুর অর্গানাইজ করতে হবে না করতে হবে না, সেটা কোনো যত্ন হবে না। যদি ট্যুর অর্গানাইজ, ট্যুরে যাওয়া হয়, আমরা ট্যুরে যাচ্ছি মন্দির থেকে, তখন ওদেরকে আমাদের প্রায়োরিটি, মন্দিরে গেলে বা ট্যুরে গেলে আমরা প্রসাদ পাবো, ওদেরও দেখতে হবে প্রসাদ পেলো কিনা। আমরা ঘর পেয়ে গেলাম, ওরা ঘর পেলো, দেখতে হবে।
পুরো অর্গানাইজ করা সেটা আলাদা অ্যাক্টিভিটি। আর রিপোর্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপে রিপোর্ট নেওয়া, ওটা আলাদা অ্যাক্টিভিটির মধ্যে আসবে। ওটা যত্ন মধ্যে না, যত্ন রিপোর্টিং করা যত্ন বলে না, ওটা একটা অন্য দায়িত্ব, এটা আলাদা সেবা। রিপোর্টিং আর একটা সেবা, ওটা পরে আলোচনা করবো আমরা। যত্ন অনেকটা সবগুলোই প্রায় কভার হলো। হ্যাঁ, ও আরেকটা পয়েন্ট আছে, ও যে মানে সব ভক্তদেরকে সমানভাবে যেটা সমদর্শিতা, মানে এটাই এটা কম বেশি এটা দেখা যাবে না, সবাইকে সমানভাবে গাইড করলে বা যত্ন নিলে ভালো হয়। নাহলে প্রবলেম হবে। রাইট, সবাইকে সমানভাবে যত্ন করতে হবে, কারো প্রতি একজনের প্রতি বিশেষ ধ্যান দিলে অন্য লোকেরা খারাপ ভাবে। হ্যাঁ বলুন, বিক্রম হাত তুলেছেন। হ্যাঁ প্রভু, কোনো ভক্তের বিপদে পাশে গিয়ে দাঁড়াতে হবে। বিপদ আপদ হলে তার পাশে গিয়ে দাঁড়ান। আর বলেছিলাম প্রভুদেরকে গাইড করা উচিত, মাতাদেরকে যত্ন করা উচিত। হ্যাঁ, একটা পয়েন্ট, সূক্ষ্ম পয়েন্ট ছিল, সেটা আপনার ধরতে পারবেন না। মানে যদি আমরা যত্ন করি, তাহলে যারা যাদেরকে আমরা যত্ন করছি তারা নিজের ফিল করবে, হোমলি ফিল করবে, আমার আপন ভাব আসবে তাদের মধ্যে। আর তখন কি হবে, তারা মনের কথা খুলে বলতে শুরু করবে। আর সম্বন্ধটা ভালো হবে, সম্বন্ধ ভালো হলে মনের কথা খুলে বলবে, আর মনের কথা খুলে বললে প্রবলেমটা বলবে, তখনই সঙ্গদাস তাকে সমাধান করতে পারবে, তখন তার ভক্তিতে প্রগতি হবে। তো একটা মেম্বারের ভক্তিতে প্রগতি হওয়ার জন্য এটা হচ্ছে এটা চেন, এটা চক্র। মানে প্রথমে তারা যত্ন পাবে, তখন তারা নিজের ফিল করবে, তখন মনের প্রবলেমটা বলবে, তখন সঙ্গদাস তাকে সমাধান করবে, তখন তাদের ভক্তির উন্নতি হবে। তো ভক্তের উন্নতির ক্ষেত্রে যত্ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যত্ন করার। Okay. আর যদি যত্ন না করা, তাহলে মনের প্রবলেম ওরা বলবে না, ঘরের সমস্যাটা বলবে না, আর তাহলে ওদের প্রবলেম সমাধান হবে না, আর ভক্তিতে উন্নতি হতে পারবে না। Okay. আর ইনভলভ হয়ে যাওয়া উচিত না, সেটা আমরা বলি, আরো জীবনে বেশি প্রবলেম হবে। নেক্সট প্রশ্ন আছে, এটা মানে এটা আলাদা প্রশ্ন ছিল, একসঙ্গে কভার হয়ে গেল। যত্ন করার সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, আর কি কি করা উচিত না, এটা অলরেডি কভার হয়ে গেল কিছুটা। নেক্সট, কোন কোন ক্ষেত্রে প্রশংসা বা অ্যাপ্রিসিয়েশন করা উচিত, আর কোন কোন ক্ষেত্রে করা উচিত নয়। হুম, দুটো প্রশ্ন আছে, একসঙ্গে জড়িয়ে দেবেন না। নেক্সট হচ্ছে প্রশংসা করার সময় আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, আলাদা প্রশ্ন। তাহলে প্রথম হচ্ছে কোন কোন ক্ষেত্রে প্রশংসা করা উচিত, অ্যাপ্রিসিয়েশন, আর কোন কোন ক্ষেত্রে করা উচিত নয়, এটা কে বলবে? স্যার। শুভ, মানে আধ্যাত্মিক যদি কোনো উন্নতি হয়, কোনো ভক্ত ধরুন আমিষ খাচ্ছিল, তা এখন বলছে প্রভু আমি জব টপ করার পরে ক্লাসে আসার পরে আমি নিরামিষ খাচ্ছি, তখন তাকে প্রশংসা করা বা বাহবা দেওয়া, বা ভালো, আপনি আরো সুন্দরভাবে ভক্তি জীবনে এগিয়ে চলুন, এটা এভাবে আমরা প্রশংসা করতে পারি। তারপরে জব করছে, প্রভু আমি 2 মালা জব করছিলাম, আজ থেকে আমি 4 মালা করে জব করছি, তখন সবাইকে হরিবল বলে একটু প্রশংসা করা, একটু তাকে উৎসাহ প্রদান করা, এটা আছে। এবং জাগতিক ব্যাপারে কোনো প্রশংসা করা উচিত না, কোনো ভক্তের দেখতে ভালো বা করে জাগতিক কোনো বিষয়ে আমাদের প্রশংসা করা উচিত না, সেখানে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। রাইট, ভেরি গুড। জাগতিক জিনিস প্রশংসা করে বলে অনেক বলেছিলাম, আপনি নিশ্চয়ই জানেন, সেগুলো লিখবেন খাতায় যখন উত্তর দেওয়া হবে, কি কি প্রশংসা করা উচিত। ওকে, এখন প্রশংসা করার সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। এটা প্রভু প্রশ্নতে বিক্রম হাত তুলেছেন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ মাতাজি। হরে কৃষ্ণ, যদি কেউ ক্লাসে আসে অথচ মানে আরো ভক্তের থেকে যদি সে একটু কম মানে পিছিয়ে থাকে, তাকে সবার সামনে বলা উচিত নয় যে সবাই এগিয়ে যাচ্ছে তুমি কেন পিছিয়ে যাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, তাকে আমাকে পার্সোনালি তাকে ডেকে বলতে হবে যে সবাই এগোচ্ছে ভক্তি জীবনে, তুমি কেন পিছোচ্ছ বা তুমি কেন জব করতে পারছো না, সেই বিষয়ে তাকে
মানে চুপি চাপি কথাটা বলা উচিত, মানে সবার সামনে না বলাটাই উচিত। ভালো, রাইট। আর সোমালিনী চন্দ্রিকা মাতাজি। আমরা যখন ক্লাসে কারোর প্রশংসা করব, তখন প্রশংসা করতে করতে কেউ যেন বাদ না হয়ে যায়, সেই সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে। রাইট, প্রশংসা কোনো বাদ না পড়ে যায়, যে কজন সেবা করেছে সবার নাম বলতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আর জাগতিক প্রশংসা করা উচিত না, এটা বলা হলো। আধ্যাত্মিক প্রশংসা করব। আর যদি কোনো ভক্ত তার আমরা যদি প্রশংসা করি আর দেখা যাচ্ছে সে প্রশংসা করতে গেলে অন্য সব ভক্তরা নারাজ হয়ে যাচ্ছে, অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেখানে প্রশংসা না করা ভালো। হুম, কেননা প্রশংসা করার উদ্দেশ্য সবাইকে এনকারেজ করা, কিন্তু প্রশংসা করলে সবাই ডিসকারেজ হয়ে যাচ্ছে, তাহলে লাভ হলো না। এটাও একটু সাবধানে থাকতে হবে। যদি একজনকে আমি প্রশংসা করি আর তাদের অন্য লোকেরা নিরুৎসাহী হয়ে যাচ্ছে, তাহলে ওখানে সাবধানতা অবলম্বন করতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এটা কত নম্বর কোয়ালিটি চলছে এখন? অ্যাপ্রিসিয়েশন মানে 5 নম্বর কোয়ালিটি মানে 5 নম্বর কোয়ালিটি চলছে। এরপরে নেক্সট কোয়ালিটি আছে, আমরা গুণাবলী আলোচনা করছি তো। অ্যাপ্রিসিয়েশন হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে বি এ ফেসিলিটেটর, মানে সহযোগী মনোভাব, সহায়ক, সরি সহযোগী মনোভাব আলাদা, এটা সহায়ক মনোভাব, আমি সহায়ক। তারপরে বি অনেস্ট এন্ড স্ট্রেট ফরওয়ার্ড, এখানে 3টা পয়েন্ট বাদ পড়ে গেছে, সরাসরি দেখছি। আমি নিজেই ভুল করলাম, সরি। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, 6 নম্বর সঙ্গ দাসের কিরকম মনোভাব থাকা উচিত, এটা হচ্ছে প্রশ্ন। টিচারের মনোভাব কিরকম থাকবে, এটা 6 নম্বর কোয়ালিটি উপরে প্রশ্ন। টিচারের মনোভাব কিরকম থাকবে বলবেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। সঙ্গ দাস যখন শিক্ষা দেবেন বা ক্লাস নেবেন, তখন তিনি নিজেকে মনে করবেন যে তিনি একজন সেবক, এতে তার কোনো কৃতিত্ব নেই। তিনি প্রভুপাদের শিক্ষা আর ভগবানের জ্ঞান সবার মধ্যে বিতরণ করছেন। এটা তার বাড়ির কোনো তৈরি কোনো জ্ঞান নয়, এটা ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান। প্রভুপাদের শিক্ষা তিনি সবার মধ্যে প্রচার করেন। তিনি নিজেকে প্রচারক মনে করবেন না, নিজেকে সেবক মনে করবেন। তার বাড়ির প্রোডাক্ট নয়, প্রোডাক্ট হচ্ছে ভগবান কৃষ্ণের প্রোডাক্ট, তারা গান তৈরি করেছেন। ভেরি গুড। আর আমি আমি যেমন পোস্টম্যান চিঠিটা বিতরণ করে সেটা বিতরণ করছি। এখানে তো আমরা যে ক্লাস করি ওখানে তো এমন বিতরণও করা হচ্ছে না, এখানে তো সবার হাতে বই আছে, সবাই হাতে অলরেডি বুক আছে, ভক্তি বই সবাইকে দিতে হবে। আর যে কোনো বই যেটা পাঠ হচ্ছে, পাঠ্য পুস্তক আছে, পাঠ্য পুস্তক সবার হাতে আছে, আমি ওটা পড়ছি, ওরাও পড়ছে, শুধু আমি হেল্প করছি যাতে ওরা বুঝতে পারে, ওরা যেন পড়ে। আমি এক সহায়ক হিসাবে, ফেসিলিটেটর, আমি এটা করবো। আর আর কোন পয়েন্ট আছে সোমালিনী মাতাজি বা বিক্রম প্রভু, আপনারা বলতে পারেন। হ্যাঁ প্রভু, অনেক সময় দেখা যায় যে আমরা মন্দিরে যাচ্ছি, সেখানে লাইট গুলো জ্বলেই যাচ্ছে, দিনের বেলাতেও লাইট জ্বলছে, সেই লাইটটা বন্ধ করে দেওয়া দরকার। এটা একটা সেবার মধ্যে পড়ে। আর সেবা ভাব, এটা নেক্সট পয়েন্ট আছে। হ্যাঁ, নেক্সট পয়েন্ট না প্রভু, ঠিক আছে আমি পরে বলছি।
এটা পরে 7 নম্বর পয়েন্ট আছে, এটা 6 নম্বর পয়েন্টে আলোচনা হচ্ছে এখন যে সঙ্গদাস করবেন আমি একজন এজেন্ট পাবো, এজেন্টের মতো তার হ্যাঁ মনোভাবটা থাকবে। মাধ্যম, এজেন্ট মাধ্যম, রাইট, ওই পয়েন্টে আলোচনা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে সেবা মনোভাব। ঠিক আছে, সেবা মনোভাব উপর থেকে আমি এবার প্রশ্ন করছি। বৈকুণ্ঠ পরিবেশ মানে কি, আর বহিরাগত ভক্তের জন্য বৈকুণ্ঠ পরিবেশের গুরুত্ব কি, বলবেন, বলুন। প্রভু, হ্যাঁ, বৈকুণ্ঠ পরিবেশ তখনই আমাদের তৈরি হয় যখন আমরা সবাই সেবাতে ইনভলভ হয়ে যাই, মানে সবাইকে সেবা করার সুযোগ দেওয়া হয় ক্লাসে। তখন সেবা কম হয়ে যাবে। মানে সবাই যদি সেবা করে তখন সেবার জন্য সবাই অপেক্ষা করবে, আমি কি সেবা হবো, আমি কি সেবা হবো। তখন সেই সেবার মনোভাব নিয়ে সেরকম মানসিকতা নিয়ে সেবা করলে সেখানে একটা বৈকুণ্ঠের পরিবেশ তৈরি হয় প্রভু। মানে সেবা কম হয়ে যাবে। ভক্তদের সেবার মনোভাব এমন থাকবে যে আমি সেবা পেলাম না, আমি সেবা পেলাম না। আমাদের ঠিক এরকম। আর সঙ্গদাসকে নিজে সেবা করা উচিত, সবাইকে দেখানো উচিত। এমনকি মন্দিরে যদি ঝাড়ুটাও সঙ্গদাস নিজে দেয় তাহলে অন্যান্য আরো যারা সেবা করবে তাদের আমাদের আহ, যিনি টিচার উনি ঝাড়ু দিচ্ছেন, পরের দিন আমিও গিয়ে ঝাড়ুটা দেওয়ার, যেটা আপনি একটা এক্সাম্পল দিয়েছিলেন যে বৈকুণ্ঠে গিয়ে আহ, লক্ষ্মী দেবী ঝাড়ু সেবা করছেন, মানে শিক্ষা দিয়েছেন প্রভু। এটা মনে নেই কারা গিয়েছিল সেটা দেখতে, যে বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মী দেবী চতুষ সেবা। কুমার, হ্যাঁ হ্যাঁ প্রভু। চতুষ তো কুমার। সতীশ কুমারা। তো তাতে করে আমরা একবার এরকম ক্লাসে আলোচনা করছিলাম যে সতীশ কুমারা যখন গিয়ে দেখলো যে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী ঝাড়ু সেবা করছে, তো শুধু ক্লাসে এটা আলোচনা করার পরে দেখেছি আমি মন্দিরে সব মাতাজিরা এসে ঝাড়ুটা খুঁজছে, ঝাড়ু দিয়ে পরে আমরা একটু মন্দিরে সেবা করব। তো এরকম ভাব, সেবার মনোভাবটা আমাদের এরকম থাকা উচিত যে সেবাটা হচ্ছে অনেক আনন্দের। বৈকুণ্ঠের পরিবেশ তখনই তৈরি হয় যখন সবাইকে সেবায় ইনভলভ করা হয়, তখন একটা আলাদা আনন্দ পাওয়া যায় অবশ্যই। তো সবাইকে সেবা এনরোল করে আমাদের নিজেরও সেবাতে নিযুক্ত হতে হবে। হ্যাঁ, যে নিযুক্ত হয় ওদেরকে উৎসাহ দেওয়া, তো হ্যাঁ ওরাও প্রভু। সেবা করবে। খুব ভালো, হ্যাঁ আপনি পয়েন্ট ধরেছেন। আর কিছু পয়েন্ট এড করতে চান, প্রভু যেটা বলেছেন তার মধ্যে এড করতে করুন, করুন করুন, আমি নাম বলবো না, চন্দ্রাঙ্গ বলতে বৈকুণ্ঠ পারেন, বলবো। বৈকুণ্ঠ পরিবেশ বলতে সেখানে ভয় এবং শোষণ মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। মানে সেখানে কারোর প্রতি শোষণ মনোভাব নিয়ে মনোভাব পোষণ করা চলবে না সবসময়। মানে আর সবসময় প্রভু ভাব বৈকুণ্ঠে কখনোই রাখা চলবে না, সবসময় দাসের ভাব রাখতে হবে। প্রভু ভাব যদি আসে তাহলে আমাদের এই যে ভক্তি জীবনের গাড়ি সেটা থেমে যাবে আর কি, সব কন্টিনিউ আমাদেরকে সেবা করে যেতে হবে। আর ভেরি গুড। টিচার করে তাহলেই স্টুডেন্ট করবে, টিচার যদি না করে তাহলে করবে না। হরে কৃষ্ণ প্রভু। আর সমস্ত ভক্তদেরকে সেবাতে নিযুক্ত করতে হবে, যে না ও পারবে না, ওকে ওকে দিলে এই সেবাটা করতে পারবে না, সেরকম ভাব থাকলে হবে না। তাহলে কি হবে না, ভক্তরা ভয় পাবে, ভক্তদেরকে নির্ভয় থাকার মতো সুযোগ দিতে হবে। যেমন আপনি একটা উদাহরণ দিয়েছিলেন, বলুন। ভ্রমর যখন গুনগুন করে ইয়ে করছিল তখন সমস্ত পাখিরা স্তব্ধ হয়ে গেছিল, কারণ মানে ভ্রমরকে তারা সুযোগ দিয়েছিল। তো আমাদেরকেও যে না সে ভক্ত পারবে না, সে নতুন এসছে, না তাকেও সুযোগ দেওয়ার আমাদেরকে দেওয়া উচিত সেবার সময়। আর যদি না পারে তো সঙ্গদাসকে তাকে সেবাটা কিভাবে করতে হবে সেটা শিখিয়ে দেওয়া উচিত। রাইট রাইট, ভেরি গুড ভেরি গুড। ব্রহ্মারে এমনি এমনি সবচেয়ে ছোট, দেখতেও কালো, কোনো বেশি যোগ্যতা ছিল না, অথচ উনি ভগবানের গুণগান করছেন সবাই। ভালো ভালো অনেক কোকিল, হ্যাঁ কত সুন্দর কণ্ঠ আছে কোকিল, তারা সব মুখ বন্ধ বন্ধ হলো, তাদের মুখ ভ্রমরকে তারা গান করতে দিল। ওকে, তো সেবা উপরে তো বেশ ভালো আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো পয়েন্ট যদি মিস থাকে বলো, চন্দ্রাঙ্গ তুমি হাত তুলেছেন। हरे कृष्ण प्रभु जी। वो है इवेंट टीचिंग, मतलब कोई भी जो हम लोगों का सिखाना है वो सेवा में करना है, वो सिर्फ गुरु गौरांगों के लिए रहेगा। दासानुदास जो अनुभाव है ये सिर्फ गुरु और गौरांगों के लिए रहेगा। और जो कंडीशन है बर्निंग ऑफ मटेरियल फॉरेस्ट, मतलब संसार दावानल में जिस तरह भक्त लोग
वो मैं ये बोला था वो कि पढ़ते बाहर हैं। के जगत में दावानल में सब लोग जल रहे हैं, जी तो हम लोग जब भक्ति वृक्ष में व इधर मंदिर में हमारे सत्संग में आएंगे, तो यहाँ पर भी ऐसा दावानल नहीं होना चाहिए। तो दावानल नहीं होगा कब? जब वैकुंठ परिवेश बन जाएगा, सब लोग सेवा भाव से रहेंगे, तो यहाँ शांति का माहौल बनेगा, इधर आके कोई भय और शोषण नहीं रहेगा। ये ये इसके उदाहरण से हम दावानल का बोला। और जी जी ये नेक्स्ट पॉइंट है, সঙ্গদাস কি কিভাবে সেবা প্রদর্শন করতে পারে? সঙ্গদাস কি কিভাবে সেবা প্রদর্শন করতে পারে? কয়েকটা অলরেডি কভার করেছেন আপনারা, আর কিছু পয়েন্ট যদি বাদ থাকে মোটামুটি কভার করেছেন। আমি যে বলেছি যে আসন পেতে দেওয়া, চেয়ার পেতে দেওয়া, হুম, তারপরে ঝাড়ু প্রয়োজন ঝাড়ু মারা ইত্যাদি অনেক ছোট ছোট সেবা আছে দিকে দিকে, এগুলো মানে ক্লাস দেওয়া একটা বড় সেবা, কিন্তু তার ছাড়া অন্য সেবাটাকে ছোট মানে করা যাবে না। ক্লাস দেওয়াটা সেবা, তো ঝাড়ু মারাটাও একটা সেবা, রান্না করাও একটা সেবা, প্রসাদ সার্ভিস করা এটাও একটা সেবা। ওই সেবাকে ছোট মনে করে সঙ্গদাস যদি না করে, তাহলে এটা ঠিক না। কোনো সঙ্গদাস মনে করে এটা ছোট সেবা, এটা আমি করব না, তাহলে এটা ঠিক হবে না। সঙ্গদাস এটলিস্ট আসলে ভালো যদি সঙ্গদাস কিছু করে ওই সেবা, আলটিমেটলি ওদেরকে দেখা প্রদর্শন করার জন্য কিছুক্ষণ করলে ভালো, তাহলে ওরাও সবাই উৎসাহিত হবে। হ্যাঁ বলুন। আর বিক্রম বাবু। হ্যাঁ প্রভু, সব সময় লাইভে থাকলে হবে না। এমন সেবা যে আমি সব সময় লাইভে থাকতে চাই আর বাকি সেবাগুলো আমি করব না, এরকম মনোভাব আমাদের হওয়া উচিত নয়। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, লাইম লাইট থাকার ইচ্ছা, এটা আছে। কিছু কিছু সেবা আছে যেটা কেউ দেখতে পারে না, পিছনে থাকে, যেমন ওই রান্না করা সেবা, ওটা তো কেউ দেখতে পারবে না রান্না কে করেছে। তো এই জন্য আহ ওখানে যে যাবে তাকে লোকেরা বেশি দেখতে পারবে না, তো যেটা সবাই দেখতে পারবে সেটা আমি করব, আর যেটা কেউ দেখতে পারবে না সেটা করবো না। এটা এটা অনেক সূক্ষ্ম ব্যাপার, এটা অন্যরকম, এটা আলোচনা আলাদা লেভেলে হবে। এটা হ্যাঁ সূক্ষ্ম ব্যাপার, প্রতিষ্ঠা জিনিস ওটা আলাদা জিনিস। এটলিস্ট এখানে লাইভে সেবা করলেও আমরা চাইছি সঙ্গদাস, এখানে যেটা আলোচনা হচ্ছে লাইভে করতে হবে, সঙ্গদাসকে সবার সামনেই সেবা করতে হবে, এটা আমরা চাইছি। এখানে যেটা বর্তমান আলোচনা পয়েন্ট হচ্ছে, সঙ্গদাস প্রদর্শন করবে, প্রদর্শন মানে লাইভে সার্ভিস করছে সবাই দেখবে, ওটা ভালো। প্রদর্শন করা, এই সেবাটা প্রদর্শন করাটা দরকার আছে সঙ্গদাসের। যারা সাধারণ মেম্বার, হ্যাঁ, যারা সাধারণ মেম্বার অন্য ভক্ত, আহ, তাদের যে কোনো সেবাতে খুশি আনন্দ হওয়া উচিত। হ্যাঁ সঙ্গদাস তো পিছনে গিয়ে যদি সেবা করে সে তো বিরাট ব্যাপার, সেটা হ্যাঁ আমরা আশা করছি না, তো জানি না পারবে কিনা, সঙ্গদাস পারবে না হয়তো। হম অনেক উঁচু স্তরে থাকতে হবে তখনই পারবে। ম্যানেজমেন্ট কে করবে? যদি ও পিছনে ঢুকে যায় রান্নাঘরে, তাহলে ম্যানেজমেন্ট হবে না। জেনে যে অন্য কেউ দায়িত্ব নেই, তখন সঙ্গদাস লাইমলাইটে একজনকে থাকতে হবে, ঠিক আছে। যখন প্রশ্ন উঠেছে তো এটা আমি আরো একটু বিস্তার করে বলি, যে লাইমলাইটে থাকা একটা সেবা, বুঝতে পারছেন? এটা মনে রাখবেন, একজনকে নেতা হতে হবে। নেতা হওয়াটা খুব বাজে সেবা, কিন্তু বাজে সেবা হলেও খুব ওখানে আকর্ষণ বেশি, আর সবাই হতে চায়। আর না করলে কিন্তু প্রচার হবে না। তো লাইমলাইটে তো একজনকে থাকতেই হবে। একজন লাইমলাইটে যে থাকবে, যে দায়িত্বে আছে, যে ম্যানেজমেন্টে আছে, যিনি সব মাথায় হেডেক নিচ্ছে, সে তো লাইমলাইট হবেই হবে। যদি সে লাইমলাইট না হয়, তাহলে কোনো প্রচার করতে পারবে না, প্রোগ্রাম করতে পারবে না, কিছু করতে পারবে না। তাই জন্য এটা আমরা মনে করি যে সঙ্গদাস লাইমলাইটে থাকবে না, তার মানে প্রচার হবে না, বুঝতে পারছেন? এটা আশা করা যাবে না। কিন্তু এখানে তাহলে কি বিচার করা দরকার? হম যেমন আমাদের আহ এটা আমি মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট ডিসকাশন, আলাদা করে পয়েন্ট আমাকে এড করতে হবে, না হলে
যে এখানে লাইমলাইটে থাকা কিন্তু ভক্তির পক্ষে খুব ক্ষতিকর। ভক্তির পক্ষে পার্সোনাল আমার ভক্তি পক্ষে ক্ষতিকর, কিন্তু ক্ষতিকর হলেও আমি সে রিস্ক নিচ্ছি প্রচারের উদ্দেশ্যে, বুঝতে পারছেন? প্রচারের জন্য আমার নিজের ব্যক্তিগত ভক্তি, নিজের জীবন আমি রিস্ক নিয়ে আমি লাইমলাইটে থাকছি। এরকম আমাদের চিন্তা করা উচিত। যদি কেউ লাইমলাইটে থেকে প্রচার করছে, তো আমাদের বেনিফিট অফ ডাউট, এখানে বেনিফিট অফ ডাউট এখানে ইউজ করতে হবে। কি বেনিফিট অফ ডাউট? সেটা হচ্ছে এরকম যে একজন মানুষ লাইমলাইটে থাকছে, যদিও ও লাইমলাইটে থাকাটা মানে হচ্ছে ওর নিজস্ব ব্যক্তিগত জীবনে ও সময় দিতে পারবে না, নিজের সাধনায় ক্ষতি হবে, নিজের বিভিন্ন জায়গায় সময় ক্ষতি হচ্ছে, অথচ ও সবার সামনে এসে সেবা করছে। কেন করছে? প্রচারের জন্য করছে। এরকম চিন্তা করা উচিত আমাদের। যদি কেউ লাইমলাইটে আসে, তার সম্বন্ধে এরকম চিন্তা করা উচিত। আর ওটা খুব রিস্কি সেবা আছে, রিস্কি আছে এইরকম যে লাইমলাইটে থাকলে বিপদ হবে, পেছনে থাকলে কোনোদিন বিপদ হবে না, জানেন তো? ফ্রন্ট লাইনে যারা থাকে, যখন আপনি মিলিটারিতে ফাইটিং করতে যাবেন, যুদ্ধক্ষেত্রে, তো সবচেয়ে বোমা বেশি কে খাবে? যে ফ্রন্ট লাইন আছে সে বেশি বোমা খাবে। ঠিক সেরকম যারা লাইমলাইটে প্রচার করে তাদের বোমা বেশি খেতে হয়। তাদের মায়ারও খুব ডেঞ্জার, তাদের উপর আক্রমণ হতে পারে, আর মানুষেরও গালাগালি তাদেরকে বেশি খেতে হয়। সবকিছু তাদের সহ্য করতে হবে যারা লাইমলাইটে থাকবে তাদের। এই জন্য লাইমলাইটে থাকাটা আপনার শুধু আহ শুধু আস্বাদনটা দেখবেন না, আস্বাদন তো বাইরে মনে আছে, কিন্তু অনেক কষ্ট আছে। লাইমলাইটে থাকার অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রমও আছে, অনেক রিস্ক আছে। এটা একটা সেবা লাইমলাইটে। তাহলে গুরুজন আছে, যারা গুরুবর্গ, বুঝতে পারছেন? গুরুবর্গরা কি করছে? সবসময় লাইমলাইটে থাকছে না? থাকছে, তো থাকতে হবে, নাহলে প্রচার বন্ধ করতে হবে। যদি লাইমলাইটে না থাকতে চায়, তাহলে তাদেরকে প্রচার বন্ধ করতে হবে, বুঝতে পারছেন বিক্রম বাবু? হ্যাঁ প্রভু, আমি বলতে চাইছি সঙ্গ দাসদের নয়, সঙ্গ দাসরা যেখানে যেখানে ক্লাস দিচ্ছে সেই ক্লাসের ভক্তরা যেখানে যেখানে আপনার সেবা দেওয়া হবে, সবাই এরকম ভাবে না যে আমি এই সেবাটা নেবো। এটা আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, যখন সঙ্গ দাস কি সেবা দেওয়া হবে, সঙ্গ দাস যখন তখন স্টুডেন্টদেরকে সেবা দেবে, তখন হয়তো স্টুডেন্টরা বলতে পারে আমি এই সেবাটা নেবো, আমি এই সেবাটা নেবো। এই ধরনের আমি প্রশ্নটা আপনাকে বলেছিলাম। স্টুডেন্টদের জন্য বলছেন? হ্যাঁ, স্টুডেন্টের জন্য বলেছিলাম। হ্যাঁ, আর এখানে আমরা আলোচনা করছি সঙ্গ দাসের সঙ্গ দাস। কোয়ালিটিস। আমরা এখানে সঙ্গ দাসের হ্যাঁ, গুণাবলী সঙ্গ দাস তো সবসময় সামনে থাকবে, তাহলে প্রচারটা করবে কে? আর সঙ্গ দাসকে যখনই সঙ্গ দাসের কাছে ক্রেডিটের ব্যাপার আসবে, তখনই আমার ক্লাসের সমস্ত ভক্তদেরকে সেই ক্রেডিটটা দেবো। শেয়ার করতে পারে। ওকে, তো এখানে আমরা সঙ্গ দাসের গুণাবলী আলোচনা করছি। হ্যাঁ, স্টুডেন্টদের গুণাবলী আলোচনা করছি না। ঠিক আছে, ঠিক। স্টুডেন্টদের আলোচনা হবে যখন আমরা এই পরে আলোচনা করব যে বৈষ্ণবের গুণাবলী। তো বৈষ্ণবের গুণাবলী আলোচনা হবে তখন সবার জন্য কমন। এটা বিশেষভাবে সঙ্গ দাসের গুণাবলী আলোচনা। এই ব্যাপারে সরস্বতী ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর আহ একটা বাংলা না, হিন্দি গল্প বলতেন। হুম, গল্প হলো কি, বাংলায় নাচতে ওঠে ঘুমটা টানা। শুনেছেন আপনারা? বাংলা কথা, আমি তো বাঙালি না, কিন্তু প্রভুপাদের কৃপায় অনেক বাংলা শিখেছি। তো নাচতে ওঠে ঘুমটা টানা, জানেন তো? কে জানে? হাত তুলুন, যে জানে না হাত তুলুন। নাচতে ওঠে ঘুমটা টানা, কেউ জানেন না? শোনেন নেই কোনোদিন? শুনেছেন কি? শুনেছি কিন্তু হ্যাঁ, এত তো বিষয়টা ভালো শোনেন নেই? শুনেছি। হ্যাঁ শুনেছি প্রভু। হরে কৃষ্ণ। নাচতে উঠে না, নাচতে নেমে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। হ্যাঁ, নাচতে নেমে ঘুমটা টানা। ওকে, এটা কি শুনেছেন আপনারা? হ্যাঁ নাচতে হ্যাঁ নেমে শুনেছি, ঘুমটা টানা। এর শুনেছি মানেটা জানেন? শুনেছি। এর মানেটা জানেন কি? হ্যাঁ
কোনো মানেটা কিছু কি? অনুষ্ঠানে, হরে কৃষ্ণ, কোনো অনুষ্ঠানে নেমে নেমে পড়ে আর লজ্জা করলে হবে না। মানে ব্যাপারটা হচ্ছে কোনো কিছু অনুষ্ঠান করছি, কোনো কাজ করছি, আর আমি লজ্জা করছি, ভালো করে করছি না, এরকম। হুম। তো এটা সরস্বতী ঠাকুর এই 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 কথাটাকে ইউজ করেছেন এই গুরু সেবা অথবা সঙ্গ দাসের সেবা, এই সেবার সঙ্গে তুলনা করেছেন। যদি কেউ গুরু, কার মোবাইল থেকে শব্দ আসছে, যদি কেউ গুরু হতে চায়, শিক্ষা গুরু হবে, সঙ্গ দাস হবে, সে যদি মনে করে যে কেউ আমাকে জানতে না পারে যে আমি গুরু, হ্যাঁ, তাহলে হবে না। গুরু হলে তাকে লাইম লাইটে আসতে হবে। বলে আমি লাইম লাইটে থাকবো না অথচ আমি গুরু হব, এটা হবে না। বুঝেছে? নাচলে ঘুমটা টানলে হবে না, নাচতে উঠতে ঘুমটা তো যাবেই। ঠিক সেরকম যদি কেউ গুরু হয়, তাহলে আর বিনম্র বা ওইসব ভাব চলবে না, তখন তাকে গুরু মানে হেভি। গুরু শব্দের অর্থ হচ্ছে হেভি, হেভি মানে হেভি থাকবে। সে গুরু হইতে মনে করবে আমি পিছনে থাকবো, কেউ আমার ফটো তুলবে না, হুম, এটা তাহলে হবে না, গুরু হতে পারবে না। বুঝতে পারছেন? এটা জাস্ট বললাম, কথা প্রসঙ্গে এগিয়ে যাচ্ছি। আজকে দেখছি পুরানোটা আলোচনা করতেই টাইম চলে যাচ্ছে, যেহেতু প্রশ্নটা ফেলতে পারিনি। প্রশ্ন যদি ফেলে যেতাম তাহলে মনে টাইমটা বেঁচে যেত। আজকে আমি প্রশ্ন অলরেডি দিয়ে দিচ্ছি, আপনারা তৈরি করবেন, লিখে আসবেন এগুলো, উত্তরগুলো। হম। নেক্সট, একজন সঙ্গ দাসে ক্লাস স্টুডেন্টদের প্রতি কি কি দায়িত্ব, এবার নেক্সট হচ্ছে দায়িত্ব পালন। রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এটা মনে হচ্ছে 7 নম্বর কোয়ালিটি আছে না? 8 নম্বর। 8। ওকে, 8 নম্বর রেসপন্সিবিলিটি। বলুন মাতাজি, হাত তুলেছেন, বলেন মাতাজি। একজন সঙ্গদাস যে ক্লাসটা করে সেই ক্লাসটা কন্টিনিউ করতে হবে, ক্লাস যেন বন্ধ না হয়। আর যদি ক্লাস সে বন্ধ করে কোনোদিন, তাহলে সেটা আগে থেকে স্টুডেন্টদেরকে জানাতে হবে। 2-3 সপ্তাহ যেন ক্লাস না বন্ধ হয়ে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। আর ক্লাসের মধ্যে দায়িত্ব স্বরূপ তাকে জপমালা এনে দিতে হবে। যে বইটা থেকে পড়ানো হচ্ছে সেটা তার প্রয়োজন আছে কিনা সেটা জেনে তাকে এনে দিতে হবে, তার কাছে আছে কি নেই এইগুলো করতে হবে। রাইট, রাইট। ক্লাস বন্ধ না হয় তার জন্য কোনো ক্লাস যদি 2-3 সপ্তাহ বন্ধ হয় তাহলে চালু করা মুশকিল হয়ে যাবে। আর সঙ্গদাস যদি না থাকে, অ্যাসিস্ট্যান্ট টিচারকে নিয়োজিত করে দেবে আগে থেকে। আর যদি কারো বাড়ি, যার বাড়িতে ক্লাস হচ্ছে, তার যদি কিছু প্রবলেম থাকে, তাহলে অন্য বাড়ি আগের সপ্তাহে ঠিক করা উচিত। বিক্রম বাবু। হরে কৃষ্ণ প্রভু, আমি যদি আমার কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জানতে পারি কোনো অনুষ্ঠান সম্পর্কে বা কোনো কিছু প্রোগ্রাম বা কোনো উপবাস, তাহলে আমাদেরকে ক্লাসে সেটা আগেই বলে দেওয়া উচিত ভক্তদের কাছে। রাইট, তারপর কোনো ভক্ত যদি ফোন করলো, যদি আমি তুলতে না পারলাম, আমার কল ব্যাক করা উচিত। ভেরি গুড, ভেরি গুড। যদি যা যা ইনফরমেশন আসছে আমাদের থেকে সেটা সবাইকে জানিয়ে দেওয়া। আর কোন ফোন ফোন না তোলা, এটা একটা রেসপন্সিবিলিটি, ফোন তোলা তাহলে কল ব্যাক করা। রাইট, এটা ছিল 8 নম্বর। এটাই মানে আমাদের গত সপ্তাহটা রিপিট হলো সবকিছু। এবার আগে যাব, অন্তত আজকে 1-2টা পয়েন্ট তো আলোচনা করি, না হলে ফাঁকা হয়ে যাবে পুরো ক্লাসটাই। এটাও এখন বাকি আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমার কি কি দায়িত্ব পালন, দায়িত্ব আছে স্টুডেন্টদের প্রতি ছিল। এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। হরে কৃষ্ণ বাবু, হ্যাঁ বলুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের সবসময় রিপোর্ট তো দিতে হবে, ক্লাসের রিপোর্ট এটা যথারীতি দিতে হবে। আর কিছু পারমিশনের ব্যাপার রয়েছে। তো অনেক সময় হয় যারা সঙ্গদাসরা ইনফরমেশন দেয় যে মায়াপুরে বাস করলো, রুম বুকিং হয়ে গেল, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে যে প্রভু
আমরা তো মায়াপুর অলরেডি যাচ্ছি কালকে, এরকম রুম ফুম সব বুকিং হয়ে গেছে। তো সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটা রিপোর্টটা দিলে সেটা ডিসক্রেডিট হয়, মানে সেটা যত্নবান, সেটা মানে দায়িত্ববান যারা সংঘদাস তারা সবসময় পারমিশন নেবে, আর তারা সবসময় ফুলফিল রিপোর্ট দেবে। এটা হচ্ছে দায়িত্ব, মানে দায়িত্ববান কর্তব্য, মানে রাইট, রাইট, বিলকুল সही। আগে থেকে পারমিশন নেওয়া, এটা উচিত। তারপরে ইনফর্ম করা, তারপরে রিপোর্টিং করা। হুম, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে বলুন। কৃষ্ণ। হ্যাঁ, বলছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুগত্য থাকা সব থেকে আরো একটু প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমি যা করছি, এই সেবানন্দ প্রভু যেটা বললেন, পারমিশন নেওয়া এবং ক্লাসে সবকিছু রিপোর্ট যাওয়া, আর তারপরে আর সব থেকে আনুগত্য থাকা, ক্লাসে কি আলোচনা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলছে সেটা মেনে চলাই আমাদের শ্রেয়। এখানে রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা, দায়িত্ব নিয়ে। দায়িত্ব নিয়ে আলোচনা আছে। দায়িত্ব হচ্ছে রেসপন্সিবিলিটি, যে যা কিছু করছি আমরা, টেক্সট বুক কোন বই আলোচনা করছি এগুলো জানানো, কোনো ট্যুর ফুর করলে পারমিশন নেওয়া, মন্দির থেকে কোনো মেসেজ দিয়েছি সেটা ফরওয়ার্ড করে দেওয়া, সেটা আগে আলোচনা হয়েছে। রেসপন্সিবিলিটি আলোচনা আছে। নেক্সট হচ্ছে নেক্সট আমরা এখন 9 নম্বর কোয়ালিটি আলোচনা করছি। সময় কম, আমার তো সময় শেষ, এগুলো দেখছি। 9 নম্বর কোয়ালিটি হলো বি এ গুড এক্সাম্পল, মানে বাংলা কি বলে? দৃষ্টান্ত পাবো। দৃষ্টান্ত, দৃষ্টান্তমূলক হ্যাঁ, আচরণ, দৃষ্টান্তমূলক আচরণ 9 নম্বর কোয়ালিটি। তো শ্রেষ্ঠ বলছেন, यद्यद् आचरति শ্রেষ্ঠ তদ্দেবে তরোজনা। আমরা যেরকম আচরণ করব, আমাদের দেখে স্টুডেন্টরাও সেরকমই কাজ করবে বা শিখবে। এটা মনে রাখতে হবে, আমরা যা কিছু করব সেরকমই ওরা নকল করবে। কৃষ্ণ বলছে ওরা নকল করবে। তাহলে আমাদের আচার আচরণটা অত্যন্ত আহ কি বলে, এক্সাম্পলারি, দৃষ্টান্তমূলক হবে, যাতে ওটা কেউ নকল করলে ক্ষতি হবে না, ওটা ভালো হবে। তো কোন কোন ব্যাপারে আমাদের আচার আচরণ প্রতি লক্ষ্য রাখতে হবে, কোন আচরণ সেটা আমি বলছি, মনে রাখবেন। একটা হচ্ছে আমাদের কথাবার্তা। আমি যে ধরনের কথাবার্তা ইউজ করব, স্টুডেন্টরা ওই কথা শুনে শুনে ওরাও ওরকমই কথা বলতে শিখে যাবে। ঠিক আছে, আমি যদি উগ্রভাবে কথা বলি, ওরাও উগ্রভাবে কথা বলতে শুরু করবে। আমি যদি মনোরঞ্জন করে, জোক করে, এর কি করি, ওরাও এর কি করতে শুরু করে দেবে। আমি যদি ভালো করে কথা বলি, গম্ভীর ভাবে, সুন্দর ভাবে, মর্যাদা সম্পন্ন, তো ওরাও সেভাবে কথা বলবে। তো আমার কথাবার্তা ওরা কিন্তু ফলো করবে আর নকল করবে, মনে রাখবেন। তারপরে কি, হম, তারপরে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ মানে আমার অঙ্গ ভঙ্গি, অঙ্গ ভঙ্গি গুলো ওরা নকল করবে। আমি যেভাবে হাত তুলছি ওরাও ওভাবে হাত তুলবে। যদি কোনো সঙ্গদাস এরকম করে থাকে, তো ওরাও এরকম এরকম করবে, আঙ্গুল তুলবে। হম। তো এটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন রকম আমাদের অনেক ব্যাপার থাকে। আমাদের যখন টিচার ট্রেনিং কোর্স হয় ওখানে শেখানো হয় যে কি ধরনের বডি ল্যাঙ্গুয়েজ ভালো, কি ধরনের বডি ল্যাঙ্গুয়েজ খারাপ। এমনি কমন সেন্সে বোঝা যায়, কিন্তু এটা শেখানো হয়। তো আপনার শরীরের অঙ্গভঙ্গিটা ওরা কিন্তু নকল করবে। হুম? একটা বস, এটা যেমন কোম্পানিতে বস থাকে না, তার অঙ্গভঙ্গি কিরকম থাকে বুঝতে পারছেন তো? তো খুব একদম বস গিরি করবে সবসময়, তার দাদাগিরির মতো। সেরকম যদি ভাব থাকে আমার মধ্যে, তাহলে কিন্তু
পরবর্তীকালে স্টুডেন্টরা যখন সঙ্গত আসবে ওরাও ওরকমই করবে, কিন্তু এটা ঠিক হবে না। বৈকুণ্ঠ পরিবেশে বিপরীত। এখানে যেহেতু আমরা দাস, তো আমাদের দাস মনোভাব নিয়ে আর কি বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, আর আমার পর আমি কাপড়, আমাদের বেশভূষা, আমার বেশভূষাও ওরা নকল করবে। হম আমি যদি বেশভূষা ভালো বৈষ্ণবীয় বেশভূষা পরি, মাথায় তিলক, কণ্ঠিমালা, ধুতি কুর্তা, তাহলে ওরাও আপনা আপনি ওরা শিখে যাবে, বেশি বলতে লাগবে না। সঙ্গদাস বেশভূষা বৈষ্ণবীয় না পারে, তাহলে ছাত্ররাও বৈষ্ণব বেশভূষা পরবে না। তারপরে আমার খাওয়া দাওয়া ইত্যাদি ওরাও নকল করতে পারে। হুম? আমি আহার বিহার করছি, ওগুলো ওরা দেখছে, সব কিছু নকল করবে। তো এগুলো ব্যাপারে আমাকে সাবধান। তারপরে আমার সাধনা, আমি সাধনা ভালো করলে ওরাও ভালো সাধনা। ওকে, এই ছিল কিছু উদাহরণ, এক্সাম্পলারি। প্রশ্ন ছিল, প্রশ্ন নম্বর 18 নম্বর প্রশ্ন করলাম। 19 নম্বর প্রশ্ন সঙ্গদাসের আচরণ স্টুডেন্ট করে কিরকম প্রভাব পড়ে। ওটাই, ওরা নকল করবে, যা যা সঙ্গদাস করবে নকল করবে, ওদের ক্ষতি হবে। তারপরে 20 নম্বর প্রশ্ন হচ্ছে একজন সঙ্গদাসকে কোন কোন ব্যাপারে উৎসাহিত। এবার নেক্সট কোয়ালিটি আছে উৎসাহী হওয়া, উৎসাহী হওয়া, উৎসাহী থাকা। দাসকে উৎসাহী হতে হবে আর উৎসাহী থাকা, উৎসাহ প্রদর্শন করা। তো কোথায় কোথায় উৎসাহ প্রদর্শন করতে হবে, যদি কোনো সব ক্ষেত্রে উৎসাহ প্রদর্শন করা, সেবাতে, জপের জন্য, মন্দিরে কোনো অনুষ্ঠান হচ্ছে উৎসাহ সঙ্গে সবাইকে নিয়ে যাওয়া, উৎসাহ প্রদর্শন করা, নিজেও পার্টিসিপেট করা, ওদেরকে উৎসাহী করা। মন্দিরে ট্যুর হচ্ছে, ট্যুরে উৎসাহ সহকারে পার্টিসিপেট করা, স্টুডেন্টকে উৎসাহ প্রদান করা। তারপরে মন্দিরে হয়তো গীতা ম্যারাথন আছে, কোনো বুক ডিস্ট্রিবিউশন, গীতা লেখনী ম্যারাথন আছে, তো আমার উৎসাহ বা উৎসাহিত হয়ে আমাকে অংশগ্রহণ করতে হবে, অন্য লোককে উৎসাহ প্রদান করতে হবে। এসব ব্যাপারে আমাকে উৎসাহিত হয়ে থাকতে হবে আর ওদেরকে উৎসাহ প্রদান করতে হবে। এটা ছিল প্রশ্ন নম্বর 20। নেক্সট কোয়ালিটি আছে 10 নম্বর কোয়ালিটি, সৎ এবং স্পষ্ট, স্ট্রেট, অনেস্ট এন্ড স্ট্রেট ফরওয়ার্ড, অনেস্ট এন্ড স্ট্রেট ফরওয়ার্ড মানে সৎ থাকা এবং স্পষ্ট কথা বলা। এখন 5টা বেজে গেল, সময় অনেকটা এগিয়ে গেছে, আজকে পুরানো কথা আলোচনা করতে গিয়ে আগে যাবো না, এখানে রাখবো, বুঝতে পারছি না।